মুন্সিগঞ্জের মাওয়া নামটা শুনলেই মন ভরে ওঠে। ঢাকা শহরের কোলাহল পেরিয়ে একটু শান্তি আর প্রকৃতির সান্নিধ্যে যেতে চাইলে মাওয়াঘাটের চেয়ে সুন্দর জায়গা বোধহয় আর হয় না। পথের দুই ধারে সবুজ মাঠ, ছোট গ্রাম, নীল আকাশ দেখে প্রাণ জুড়িয়ে যায়। সামনে দেখা যায় বিশাল পদ্মা সেতু, আর নিচে অপার বিস্তৃত পদ্মা নদী। মাওয়ায় আসবো আর ইলিশ খাবো না, তা তো কোনোভাবেই সম্ভব না। টাটকা পদ্মার ইলিশ ভাজি, গরম ভাত আর ডাল, তার সঙ্গে ইলিশ মাছের লেজ ভর্তা, আহা, সেই স্বাদ ভাষায় বোঝাবার মতো নয়। বিকেলে নরম আলোয় পদ্মার ঢেউ আর দিগন্ত জোড়া জলের রাজত্ব, মনে হয় সময়টা একেবারে থেমেই থাকুক। ঢাকা থেকে মাত্র ৪৫ মিনিটের পথ বাস হয়ে গেলে, আর আপনারা যদি প্রাইভেট কারে চলে যান, মনে হবে আলাদিনের দৈত্যের মতো উড়েই যাচ্ছেন অসম্ভব সুন্দর প্রকৃতি পেরিয়ে। গাড়িগুলি গুলিস্তান থেকে ছাড়ে, মাত্র ১০০ টাকা ভাড়ায় আপনি পৌঁছে যেতে পারেন সেখানে। এছাড়া ট্রেনে করেও কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কমলাপুর থেকে যেতে হবে। অসম্ভব সুন্দর এলিভেটেড এক্সপ্রেস, আলাদিনের দৈত্যের মতো চললেও সাবধান, গতিটা কিন্তু সামলেই রাখতে হবে, নাহলে কিন্তু দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা রয়েছে। আসসালামু আলাইকুম। রুবির ইচ্ছেঘুরি পেজ থেকে মাওয়াঘাট, ইলিশ খাওয়া এবং পদ্মা নদী দেখা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখানে মাওয়াতে ঢুকতেই কিন্তু বড় বড় কিছু হোটেল রয়েছে, তারা কিন্তু বলে যে সব পদ্মার ইলিশ, কিন্তু আসলে সব কিন্তু পদ্মার ইলিশ নয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখে বেছে এই ইলিশগুলি আপনাকে কিনতেই হবে। তারা কিন্তু ভোলা, ঝালকাঠি, এমনকি সমুদ্রের ইলিশও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে চোখ কান খোলা রেখে পদ্মার জীবন্ত ইলিশ খেতে গেলে আপনাকে একটু সজাগ থাকতেই হবে এবং দাম দর করে তাদের কাছ থেকে কিনে নিতে হবে। এছাড়া নদীর পাড়েও রয়েছে আরো বেশ কিছু হোটেল, খোলা হাওয়া খেতে খেতে সেখান থেকেও দেখে কিন্তু আপনারা এই ইলিশগুলি কিনতে পারেন। বরফ ছড়িয়ে আমরা এই ইলিশটা কিনলাম অনেকটা ঠিকা করে। তারা দাম চেয়েছিল একটু বেশি, আমরা অবশেষে ১৮০০ টাকায় ইলিশটি কিনলাম এবং সেটা কাটার জন্য নিয়ে আসলাম তাদের হেসেলে। আরো একটি ব্যাপার, তাদের ইলিশ কাটার সঙ্গে তাদেরকে কিন্তু আরো সরিষার তেল দিয়ে ভেজে খেতে গেলে তেল এবং বেগুন আলাদা ক্রয় করতে হবে। সেক্ষেত্রে তাদেরকে ১৫০ টাকার মতো হয়তো বা দিতে হতে পারে। আমরা ১৫০ টাকাই দিয়েছিলাম। আর ইলিশের লেজ অবশ্যই আপনারা ভর্তা করে খাবেন, এটা খুবই চমৎকার এবং সুস্বাদু। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাছির সেই কুবেরের মাছ ধরা থেকে আমরা চলে আসলাম আবার মাওয়ায় আমাদের ইলিশ কাটা। পদ্মার টাটকা ইলিশ, মাওয়ার ঘাটের রেস্টুরেন্টগুলোতে ইলিশের নানা পদ, ইলিশ ভাজি, ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, আর তার সাথে গরম ভাত, টক ডাল আর লেবু, আর সঙ্গে রয়েছে সেই বিখ্যাত লেজ ভর্তা। সেই গন্ধ, সেই স্বাদ শুধু মুখে নয়, মনে লেগে থাকে। এমন টাটকা ইলিশের স্বাদ শহরে পাওয়া অনেকটা দুষ্কর। মাছ কাটতে কাটতে তার সঙ্গে গল্প জুড়ে নিলাম এবং জিজ্ঞাসা করলাম আসলে কি মাছটি পদ্মার। সে বলল হ্যাঁ, অনেকটা পদ্মার, তবে এখন ভরা বর্ষাকাল তাই হয়তো পাওয়া যাচ্ছে, কিন্তু অন্য সময় তো পদ্মার বুকে চর জেগেছে, জাল ফেলবে বা কোথায়। সেক্ষেত্রে তারা দেখা যায় চাঁদপুরের পদ্মা কিংবা বরগুনা কিংবা সমুদ্রের ইলিশগুলি পদ্মার ইলিশ বলে চালিয়ে নিতে হয়। তার একটা ভালো ব্যাপার আপনাদের একটু মনে করিয়ে দিই, ইলিশ কিন্তু আসলে সমুদ্রের মাছ। সেক্ষেত্রে সে লোনা মাছ যতটা সে নদীর দিকে আসতে থাকে আর তার গা থেকে ঝরে পড়তে থাকে লবণ, ততই মিষ্ট হতে থাকে। এই জন্যই কিন্তু পদ্মা বড় আর প্রাকৃতিক খাবার খায়, ইলিশ কিন্তু ততটা সুন্দর, স্বাস্থ্যবান এবং মিঠা পানির রাজা হয়ে ওঠে। তেলে ইলিশ ছাড়ছে আর ছড়ছড় করে শব্দ বেরোচ্ছে, এর সঙ্গে সরিষার তেল, অসাধারণ একটা ঘ্রাণ। একদম কাছ থেকে খাওয়ার আগেই যদি এই কড়াইয়ের উপর বা এই তাওয়ার উপর যদি আপনারা এই ঘ্রাণটা দেখতে চান এবং ইলিশ ভাজাটা দেখতে চান, তবে কাছ থেকে কিন্তু এটা আপনারা দেখে নেবেন। এটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য। মনে হচ্ছে আমাদের ইলিশটা ভালোই হবে, ঘ্রাণটা কিন্তু একদম দারুণ, নাকে যেয়ে মনে হয় মগজে লাগছে। আর খিদেতে এদিকে কিন্তু পেটে চোচো শব্দ আমরা শুনতেই পাচ্ছি। কখন প্লেটে পড়বে ইলিশ এবং সাদা ভাত। পেট ভরে খেলাম ইলিশ এবং সাদা ভাত, খাওয়ার দৃশ্যটা দেখালাম না। আর এই হচ্ছে একটা লেজ ভর্তা ও একটি ভাজি নিয়েছিলাম এবং সেটা পেট ভরে খেয়েছিলাম। রাজকীয় ইলিশ পেটে আর তেলের চনমনে ঘ্রাণ মাথায় নিয়ে আমরা চললাম প্রমত্তা পদ্মা দেখতে। বর্ষাকাল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, দারুণ কিন্তু অসাধারণ সমস্ত দৃশ্য। ওই যে দূরে সেই
ব্রিজ, কাঙ্ক্ষিত ব্রিজ, দক্ষিণবঙ্গের সেই পদ্মা বহুমুখী ব্রিজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আগের যে ফেরিঘাট, লঞ্চঘাট এবং স্পিডবোট ঘাট ছিল, যারা এক সময় চেঁচামেচি, হইচই, শোরগোল, হাক ডাকে মুখর, তা এখন কিন্তু শ্মশানে রূপান্তর হয়েছে। আপনাদের ক্ষেত্রে আমার একটু বলার আছে, তা হচ্ছে অবশ্যই আপনারা যে কোনো ছুটির দিন এবং শুক্রবার ব্যতিরেকে আসলেই কিন্তু সবকিছু আশ ভরে দেখতে পারবেন, আর না হলে কিন্তু একটু ঝক্কি আপনাদের পোহাতেই হবে, ঠেলাঠেলি করতে হবে। এখনো কিন্তু এখানে ট্রলার রয়েছে, ট্রলারে আপনারা ঘুরতে পারেন। ওই যে দূরে ইয়টের মতো রঙিন বোটেও অনেকে ঘুরে ঘুরে পদ্মা নদীর সৌন্দর্য গিলছে। পদ্মা নামটা শুনলেই মনে ভেসে ওঠে বাংলাদেশের গৌরব, প্রাণ আর আবেগের একটি অবিনশ্বর প্রতীক। এটি শুধু একটি নদী নয়, বাঙালির ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত সাক্ষী। প্রাচীনকাল থেকে পদ্মা বয়ে চলেছে তার রূপরস, বিপুল প্রবাহের মানুষের জীবনকে দিয়েছে সমৃদ্ধ। পদ্মা নদী গঙ্গা নদীর প্রধান শাখা। ভারতের পশ্চিমবঙ্গের রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদী। প্রবেশের পরেই এর নাম হয়েছে পদ্মা। নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য জনপদ, মায়ার শহর আর গ্রামীণ জনজীবনের নানান গল্প। পদ্মা নদীর আরেক আকর্ষণ ইলিশ মাছ। এর স্বাদ ও গন্ধর আকর্ষণ সারা বিশ্বব্যাপী। এই নদী যেমন দিয়েছে তেমনি নিয়েও নিয়েছে অনেক। নদী ভাঙনে হারিয়েছে বহু জনপদ, ঘরবাড়ি, শস্যক্ষেত্র। পদ্মার তীব্র স্রোত আর করাল গ্রাস কেড়ে নিয়েছে অনেক প্রিয় ঠিকানা। তবুও পদ্মার সঙ্গে মানুষের প্রেম ভালোবাসা কখনো ফুরায়নি। এই নদী মানুষের চোখের জল মুছে আবার হাসি ফুটিয়েছে, দিয়েছে